দেখাবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসিএস উদ্যমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে বিসিএস প্রিলিতে শুধু নয়, বিসিএস প্রিলিতে কোশ্চেন হয়ে থাকে, রিটেনেও কোশ্চেন হতে পারে, যেহেতু রিটেনের কোশ্চেনের ধরন চেঞ্জ হয়েছে। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যাংক জব, সরকারি সব রকম জব, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সুতরাং বুঝতেই পারছেন বিষয়টির গুরুত্ব কতটা বেশি। সেটি হচ্ছে ধ্বনির পরিবর্তন। 9, 10, 11, 12 ক্লাসের কোনো শিক্ষার্থীকে যদি জিজ্ঞেস করা যায় যে তোমার কাছে ব্যাকরণের সবচেয়ে জটিল কঠিন টপিক কোনটি, তারা এক বাক্যে বলে দিবে যে ধ্বনিতত্ত্বের ধ্বনির পরিবর্তন এই চ্যাপ্টারটি পড়ে শিক্ষার্থীরা পড়ে, কিন্তু আত্মস্থ করতে পারে না বা পড়লেও মনে রাখতে পারে না। আসলে এটার কারণ হচ্ছে যেভাবে ব্যাকরণটা পড়ার দরকার ছিল বা এই চ্যাপ্টারটা যেভাবে পড়ার কথা ছিল সেভাবে পড়ানো হয়নি। আমি এর আগে বলেছি, ব্যাকরণ হচ্ছে সায়েন্স। যদি শিক্ষক বোঝাতে পারেন তাহলে অবশ্যই শিক্ষার্থী বুঝবে এবং আত্মস্থ করতে পারবে। এই জন্য আশা করি যে আজকে আপনারা যদি মনোযোগী হন তাহলে ধ্বনির পরিবর্তন আমরা আজকে শেষ করব এবং এই ক্লাস থেকে আমরা সেটা পুরোটা যাতে আত্মস্থ করতে পারি। তাহলে এখান থেকে কিন্তু বিসিএস পরীক্ষার কোশ্চেন আসা শুরু হয়ে গেছে। অনেক আগে আসতো না, কিন্তু আসে। আবার অনেকে আমরা ধরতেও পারি না এখান থেকে যে প্রশ্নটা এলো, কিভাবে এলো সেটা কিন্তু অনেকে ধরতে পারি না। সেগুলো আমি ফাইন্ড আউট করে দেবো, কীভাবে প্রশ্ন বিগত চাকরির পরীক্ষায় বিসিএস কীভাবে প্রশ্ন এসেছে সেগুলো আমি ফাইন্ড আউট করে দেবো শেষের দিকে। ধ্বনির পরিবর্তন শেষ করে যদি সময় হাতে থাকে তাহলে আমি ব্যাকরণের যে স্বরধ্বনি শেষ করে ব্যঞ্জন ধ্বনি রেখেছিলাম সেখানে আমি প্রবেশ করব। আর সেটা শেষ করতে না পারলেও যে কোনো একটা সময় ওই অংশটুকু শেষ করব, কিন্তু আজকে আমি ধ্বনির পরিবর্তনই কিন্তু শুরু করব। তাছাড়া আজকে অনেক বড় দুটি ঘোষণা আছে, আপনাদের সঙ্গে থাকবেন, অবশ্যই শুনতে হবে সেই দুটো ঘোষণা। এটা আপনাদের জন্য অনেক বড় একটা ঘোষণা। পড়াশোনার বিষয় নিয়ে কথা বলবো শেষের দিকে, সাথে থাকতে হবে। তো ধ্বনির পরিবর্তন, প্রথম কথাই হচ্ছে ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। ধ্বনির পরিবর্তন এখানে লিখছি, ধ্বনির পরিবর্তন এখানে লিখেছি। ধ্বনির পরিবর্তন
ধ্বনির পরিবর্তন আলোচিত হয় ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়ে থাকে। তো ধ্বনির পরিবর্তনটা কোথা থেকে এলো? ধ্বনির পরিবর্তন কোনো ভাষা বিজ্ঞানী করেননি, ধ্বনির পরিবর্তন কোনো ব্যাকরণবিদও করেননি, বরং ধ্বনির পরিবর্তনটা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। সাধারণ মানুষ কথা বলতে যেয়ে, সহজ করে বলতে চেয়ে পরিবর্তন করেছে, বা অসাবধানতার কারণে পরিবর্তন করেছে, অথবা ভৌগোলিক কারণে সেই ভৌগোলিক কারণে পরিবর্তন হয়েছে। তাহলে ধ্বনি পরিবর্তনের যে কারণগুলো বলেছি, তার ধ্বনি পরিবর্তনের যেসব কারণ রয়েছে তার প্রধান কারণ হচ্ছে তিনটি। বলছিলাম ধ্বনি পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে তিনটি, লিখতে পারেন। এক হচ্ছে ভৌগোলিক কারণ, দুই হচ্ছে অসাবধানতা, এবং তিন হচ্ছে সহজকরণের জন্য। ধ্বনি পরিবর্তনের এই প্রধান তিনটি কারণ। এবং মনে রাখতেই হবে যে ধ্বনির পরিবর্তন কোনো ভাষা বিজ্ঞানী করেননি, কোনো ব্যাকরণবিদ করেননি, বরং ধ্বনির পরিবর্তন করেছে সাধারণ লোকেরা। সাধারণ মানুষ কথা বলতে যে স্পর্ধাকে খুব আয়েশ করে বলেছে আস্পর্ধা, স্কুলকে খুব সহজ করে বলেছে স্কুল, স্ত্রীকে বলেছে স্ত্রী, তারপরে রিক্সাওয়ালাকে ফস করে বলেছে রিস্কা, বাক্সকে বলেছে বাস্ক, রত্নকে বলেছে রতন, যত্নকে বলেছে যতন, প্রীতিকে বলেছে প্রীতি, গ্রামকে বলেছে গ্রাম, কোরিয়াকে বলে ফেলেছে কইরা, বলিয়াকে বইলা, ধরিয়াকে ধৈরা, কাব্যকে কাব্য, বাক্যকে বাক্য, গদ্যকে গদ্য বলেছে, ফটফটকে বলে ফেলেছে পটাপট, ফটফটকে বলেছে ফটাফট, চটচটকে বলেছে চটাচট, কটকটকে বলেছে কটাকট, আর মটমটকে বলেছে মটামট। মূলাকে বলেছে মূলো, তুলাকে বলেছে তুলো, ধুলাকে বলেছে ধুলো, দেশিকে বলেছে দিশি, বিলাতিকে বলেছে বিলিতি, ইচ্ছাকে বলেছে ইচ্ছে, আর মোজাকে বলেছে মুজো। আলাবু লাবু যখন লাভ হয়ে যায়, আর সুবর্ণ যখন স্বর্ণ হয়, আর চারি যখন চার হয়, আর কর্ম যখন কম্ম হয়ে যায়, আর সত্য সত্য হয়ে যায়, জন্ম জন্ম হয়। লালকে খুব সহজ করে বলে দেয় নাল, শরীরকে বলে হচ্ছে শরীর। এরপর বড় দিদিকে বড়দি, বৌদিদিকে বৌদি, ছোট দিদিকে ছোটদি। এছাড়া সবাই বসুন না বলে সব্বাই বসুন, পুরোহিতকে বলে দেয় পুরোহিত, মারলোকে বলে মাল্য, করতেকে বলে করতে, শাহকে বলে শাহ, আল্লাহকে বলেছে আল্লাহ। এই যে কবাটকে বলেছে কপাট। এই যে পরিবর্তনগুলো হয়েছে, এই পরিবর্তনের মাঝে ভাষা বিজ্ঞানের ডিসিপ্লিন আবিষ্কার করেছে। আমি এতক্ষণ ধ্বনি পরিবর্তনের যে উদাহরণগুলো দিচ্ছিলাম, এর মাঝে সব কিছু লুকিয়ে আছে। এই উদাহরণগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই বিষয়টা কিন্তু বোঝা যাবে। আর এই ধ্বনির পরিবর্তনটা, এটি কিন্তু ভাষা বিজ্ঞানের উচ্চ পর্যায়ে আলোচিত হয়। বিষয়টি খুবই সায়েন্টিফিক এবং এই অধ্যায়টি অনেক গবেষণামূলক, যে কারণে খুব মনোযোগ দিয়ে শোনা দরকার। তো এইভাবে ধ্বনির পরিবর্তন হয়েছে। এতক্ষণ আমি বোঝাতে চেয়েছি যে 19-এর ক্লাসে যে ধ্বনির পরিবর্তন এই অংশটুকু এসেছে, তার গবেষণাটাই হচ্ছে এটা, যে বিভিন্ন অঞ্চলের মানুষ একটি শব্দ বলতে গিয়ে কিভাবে পরিবর্তন করে ফেলে, সেই বিষয়টা নিয়ে খুব উচ্চ পর্যায়ে গবেষণা হয়েছে, এবং সেটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা হয়েছে, এবং তা ব্যাকরণে সংযোজিত হয়েছে। ধ্বনির পরিবর্তনে প্রথমেই আমরা যাব, আমি আগে বলে রাখি
আপনারা লিখতে পারেন, কিন্তু ব্যাকরণে কোনো কিছু মুখস্থ করা দরকার নেই, বিষয়টা কিন্তু বুঝে নিতে হবে। যেমন প্রথমেই আমরা শিখব হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম লিখেছি, আদি স্বরাগম। এই আদি স্বরাগম শব্দের অর্থ কি? আদি শব্দের অর্থ হচ্ছে আগে, আর স্বরাগম শব্দের অর্থ হচ্ছে স্বরের আগমন। স্বরের আগমন, এই অর্থটাও কিন্তু মনে রাখতে হবে। আবারও বলছি আমি যে আদি মানে হচ্ছে আগে, স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। তাহলে আদি স্বরাগম মানে হলো কি? আগে স্বরের আগমন। এই শব্দ দুটির অর্থ যদি আমরা না জানি তাহলে কিন্তু ডিফিনেশন কোনোদিনই মনে থাকবে না। তাহলে এই কথাটুকু প্রথমে মনে রাখতে হবে যে আদি স্বরাগম মানে হচ্ছে আগে স্বরের আগমন। তাহলে এই অর্থ দিয়েই তো আমরা একটা ডিফিনেশন তৈরি করতে পারি। যদি আগে স্বরের আগমন ঘটে তাহলে তাকে আদি স্বরাগম বলে। হ্যাঁ, ব্যাকরণের ভাষায় যদি আপনি সুন্দর করে লিখতে চান তাহলে লিখতে হবে যে উচ্চারণের সুবিধার জন্যে বা ভিন্ন কোনো কারণে কোনো শব্দের আদিতে স্বরের আগমন ঘটলে তাকে আদি স্বরাগম বলে। এখন আপনারা বলুন, এখানে মুখস্থ করার কি আছে বলেন তো? আমি তো অর্থ দিয়েই তো বুঝে গেলাম যে আদি স্বরাগম মানে আগে স্বরের আগমন। তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে আদি স্বরাগম বলে। এখন কিভাবে স্বরের আগমন ঘটেছে সেটা কিন্তু দেখার বিষয়। যেমন স্কুল, স্কুলটা স্কুল হয়েছে, স্ত্রী স্ত্রী, স্পর্ধা, হাফিজ দেখো ঠিক মতো দেখা যায় কিনা, লেখাটা দেখা যাচ্ছে? আমি এখানে 3টি উদাহরণ দিয়েছি। এখন ডিফিনেশনের সাথে আমরা মিলে নিই যে আদি স্বরাগম কি। এখানে স্কুলকে যখন আমরা স্কুল বলেছি, এখানে কিন্তু ই নেই, এই যে আদিতে একটা স্বরের আদিতে আদি স্বরাগম, আগে স্বরের আগমন ঘটে গিয়েছে। স্ত্রী, এখানে স্বর নেই, কিন্তু এখানে আদিতে স্বরের আগমন ঘটেছে। এখানে স্পর্ধা, এখানে কিন্তু একটা আ এসে গেছে। তাহলে এই যে ই ই আ, এটা শব্দের আগে এসেছে, এজন্য এটা হয়েছে আদি স্বরাগম। তাহলে এখন ক্লিয়ার নিশ্চয়ই আপনারা যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আগে যদি স্বরের আগমন ঘটে তাহলে তাকে আদি স্বরাগম বলে। আশা করছি আপনারা আর কোনো কিছু বলবেন না। এবার আমরা শিখবো হচ্ছে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম এর আক্ষরিক অর্থ হচ্ছে মাঝে স্বরের আগমন। এর অর্থটা হচ্ছে মাঝে মাঝে স্বরের আগমন, মাঝে স্বরের আগমন। তাহলে এই অর্থ দিয়ে কিন্তু আমরা ডিফিনেশনটা তৈরি করতে পারবো, কিন্তু এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, আমরা কিন্তু ভুল করে থাকি এবং ভুল শিখে আসছি। এখানে যদি বলি উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে মধ্য স্বরাগম বলে, তাহলে কিন্তু হবে না। এখানে একটা কথা এখানে মেনশন করতে হবে, সংযুক্ত ব্যঞ্জনের মাঝে উচ্চারণের সুবিধার জন্যে বা অন্য কোনো কারণে শব্দের মধ্যে যে সংযুক্ত ব্যঞ্জন থাকবে, ওই সংযুক্ত ব্যঞ্জনের মাঝে যদি স্বরের আগমন ঘটে তখন তাকে মধ্য স্বরাগম বলে। বুঝতে পেরেছেন কারা কারা? কারা কারা বুঝতে পেরেছেন? সংজ্ঞাটা বুঝতে পেরেছেন? উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এখানে লিখছি আমি যে রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। খুব বেশি উদাহরণ দেব না। প্রীতি থেকে প্রীতি, প্রীতি, আর গ্রাম থেকে গেরাম। এখানে 4টি উদাহরণ আমি দিয়েছি, যে রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন, প্রীতি থেকে প্রীতি, গ্রাম থেকে গ্রাম। একটু লক্ষ্য করেন, সংজ্ঞায় কিন্তু বলেছি শব্দের মাঝে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরের আগমন ঘটতে হবে।
তাহলে এখানে সংযুক্ত ব্যঞ্জন কোনটা? এই ত ন যুক্ত, এই যে ত ন যুক্ত, আর এখানেও কিন্তু ত ন যুক্ত, আর এখানে প র ফলা যুক্ত, এখানে গ র ফলা যুক্ত। আমি সহজ করে বলি, এই যে ত আর ন এর মাঝে ঢুকতে হবে, ত আর ন এর মাঝে স্বরের আগমন ঘটবে, এই যে এই যে এখানে 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 এখানে, এটার মাঝে স্বরের আগমন ঘটবে। কিভাবে ঘটেছে? যখন আমরা রত্নকে রতন বলছি, তাহলে ত আর নয়ের মাঝে একটা অ এসে যাচ্ছে, এই যে অ। এখানেও তাই, ত ন, এখানে কি আসছে? অ এসে যাচ্ছে। এখানে হচ্ছে, এখানে প আর হচ্ছে র, এখানে কি হচ্ছে? প্রীতি। তাহলে প র, এখানে কিন্তু একটা ই এসে যাচ্ছে, প্রীতি মাঝখানে, আর গেরাম গ আর র, এখানে একটা ই এসে যাচ্ছে। তাহলে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরাম। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু উচ্চারণটা প্রধান। যখন আমরা যত্ন থেকে যতন বলছি, যতন যতন বলছি, অন্তস্থ ত এবং ন, ত ন এর মাঝে একটা আসছে, এখানেও আসছে। এখন এখানে বিষয়টা হচ্ছে, প আর র এর মাঝে ই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তো ইটা তো আগে দেখছি। আবার বলছি, আমি তো সংজ্ঞায় বলেছি যে প আর র এর মাঝে, এই যে প আর র এর মাঝে ই হতে হবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ইটা প এর আগে আছে। তাহলে আমার ডিফারেন্সের সাথে মিল হলো কোথায়? বিষয়টা হচ্ছে এখানে উচ্চারণটা প্রধান। রস্বইকার আছে আগে, বাট উচ্চারণ হচ্ছে কিন্তু পরে। আবারও বলছি যে রস্বইকার আছে আগে, কিন্তু উচ্চারণ হচ্ছে পরে। অর্থাৎ প ই র, প ই র, তাহলে প আর র এর মাঝে কিন্তু ই আসছে। আমরা কিন্তু এটা বোঝা যাবে না যে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে প আর র এর মাঝেই হবে, কিন্তু ইটা তো আগে দেখা যাচ্ছে। কিন্তু বিষয়টা কিন্তু ওরকম নয়। আবারও বলছি, বিষয়টি হচ্ছে উচ্চারণটা প্রধান। আমরা প, রস্বই আর র, এই তিনটি ধ্বনি যখন উচ্চারণ করছি, তখন কিন্তু প এর পরে র আসছে। অর্থাৎ এক কথায় রস্বইকার থাকে আগে, কিন্তু উচ্চারণ হয় পরে। এমনি ভাবে গ আর র এর মাঝে তো একার হওয়ার কথা, কিন্তু আমরা তো একারটা আগে দেখছি। কিন্তু মনে রাখতে হবে, একার আছে আগে, কিন্তু উচ্চারণ হচ্ছে পরে। উচ্চারণ হওয়ার পরে মানে হচ্ছে গ আর র এর মাঝে উচ্চারণ হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? কারা কারা বুঝতে পেরেছেন বলুন? তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে সংযুক্ত ব্যঞ্জনের মাঝে যদি স্বরের আগমন ঘটে, অর্থাৎ এটা পেটের মধ্যে ঢুকবেই যে। ওকে, এখন আমরা সামনের দিকে আগাবো। অন্তঃস্বরাগম, কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছে? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম হচ্ছে, অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, শেষ। আর স্বরাগম হচ্ছে স্বরের আগমন, অর্থাৎ শেষে স্বরের আগমন। লিখে রাখতে পারেন, শেষে স্বরের আগমন। অর্থাৎ অন্তঃস্বরাগম শব্দের অর্থ হচ্ছে শেষে স্বরের আগমন। কিভাবে শেষে স্বরের আগমন হলো? যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি, উদাহরণটা দিই আগে। বেঞ্চ থেকে বেঞ্চি, চার থেকে চারি, চারি। তাহলে এখানে অন্তঃস্বরাগম শব্দের অর্থ হচ্ছে শেষে স্বরের আগমন। শেষে যদি স্বরের আগমন হয় তাহলে অন্তঃস্বরাগম। কিন্তু ব্যাকরণের ভাষা আমরা দিব বা গুছিয়ে বলবো, সেটা হচ্ছে উচ্চারণের জন্য বা অন্য কোনো কারণে শব্দের শেষে স্বরের আগমন ঘটাকে সমস্যা হওয়ার কথা না।
হুম, আসছে 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 আন্তরিকভাবে দুঃখিত, নেটের সমস্যা হচ্ছে তো। তবে নেটের সমস্যা হলে আপনার সঙ্গে থাকবেন। আমি হ্যাঁ আগে থেকে শুরু করছি। দেখা যায়? আচ্ছা, হ্যাঁ, জি, বলছিলাম অন্তঃস্বরাগমের কথা। অন্তঃস্বরাগমটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শেষে যদি স্বরের আগমন ঘটে। উদাহরণ দিয়ে, যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, চার থেকে চারি, শেষে যে কথাটি আমি বলেছিলাম, যারা শোনেন না আরেকবার শুনে নেন, যে রস্বইকার আমরা দেখতে পাচ্ছি আগে, তাহলে অন্তে বা শেষে হলো কি করে? এখানে উচ্চারণটাই প্রধান। রস্বইকার আছে আগে, কিন্তু উচ্চারণ হলো কথা। তাহলে আমরা এখানে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্তঃস্বরাগম, এই তিনটি জিনিস কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আপনারা যে যেখানে আছেন, অপিনিহিতি নিয়ে কথা বলবো। অপিনিহিতি, এই শব্দটা সবাই লেখেন তো? সবাই লেখেন অপিনিহিতি। দেখি, এই বানানটি কিন্তু বিশেষ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেকবার এসেছে। অপিনিহিতি, অপনিহিতি, নবনিহিতি, নাপানিহিতি, কি হবে লেখেন সবাই। অপিনিহিতি শব্দটি সবাই লেখেন, 10 সেকেন্ডে লেখেন। অপিনিহিতি, অপিনিহিতি লেখেন, অপিনিহিতি, অপিনিহিতি লেখেন সবাই। এই বানানটি কিন্তু বিশেষ পরীক্ষা এসেছে। অপিনিহিতি থেকে অন্য প্রশ্ন আসেনি, কিন্তু এখানে কিন্তু যিনি কোশ্চেন করছেন উনি দেখতে চান যে অপিনিহিতি শব্দটি লিখতে পারে কিনা। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি অপিনিহিতি। অপিনিহিতি, মনে রাখতে হবে সবগুলো রস্বইকার অপিনিহিতি বানানে। অপিনিহিতি বানানে সবগুলো অপিনিহিতি। এই অপিনিহিতিকে, এটার ইংরেজি শব্দটা আমি মেনশন করে দিচ্ছি এই জন্য, অ্যাপেনথেসিস। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে অ্যাপেনথেসিস। এখানে ইংরেজি শব্দটা আমি এই জন্য মেনশন করেছি যে অ্যাপেনথেসিস এই শব্দটি নিয়ে বাংলায় কি ধরনের পারিভাষিক শব্দ হতে পারে এ নিয়ে গবেষণা শুরু হলো। সর্বপ্রথম এই অপিনিহিতি শব্দটি যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অর্থাৎ এই পারিভাষিক শব্দটি প্রথম যিনি করেছেন, যিনি অনুবাদ করেছেন, তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমরা বলতে পারি, আপনি লিখেও রাখতে পারেন যে সর্বপ্রথম অপিনিহিতি শব্দটি ব্যাকরণে বা ভাষাবিজ্ঞানে ব্যবহার করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপিনিহিতি বা অ্যাপেনথেসিস কথাটি শুনে আমাদের মনে হয় যে বিষয়টি বোধহয় অনেক জটিল কঠিন। একদমই জটিল কঠিন নয়, একদম সহজ। এখনই যদি আপনি কান পেতে শোনেন, মনোসংযোগ করেন, তাহলে সে একদম জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে অ্যাপেনথেসিস। এই অ্যাপেনথেসিস বা অপিনিহিতি, এর সংজ্ঞা দুটো অংশ আছে। এখন আমার সঙ্গে মুখস্থ করে ফেলবেন। দুটি অংশ আছে। একটি হচ্ছে পরের ইকার বা উকার। ইকার বা উকার, এই যে এটা হচ্ছে ইকার, ঠিক আছে, পরের ব্র্যাকেটের মধ্যে ইকারটা দেন, পরের উকার। পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, সহজ কথা। ডিফিনেশনের দুটো অংশ, একটি অংশ বলেছে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয়, আরেকটি অংশ কি সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি ই বা উ আসে। সংযুক্ত ব্যঞ্জন এরকম সংযুক্ত ব্যঞ্জন হতে পারে, ঠিক আছে, এটা সংযুক্ত ব্যঞ্জন। এখানে ব আর কি আছে, ব আর অন্তঃস্থ জ আছে, তার আগে যদি ইকার আসে, এটার নাম হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন। সংযুক্ত ব্যঞ্জন, তাহলে ডিফিনেশনটা হচ্ছে কি, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় এবং সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি ই আসে, তাহলে তাকে অপিনিহিতি বলে। নিশ্চয় মনে রাখতে পারবেন, পরের ইকার বা উকার আগে, সবাই বলেন, পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় অথবা সংযুক্ত ব্যঞ্জনের আগে যদি কি ইকার বা উকার আসে, তাহলে সেটা অপিনিহিত হয়। উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে। যেমন উদাহরণ লিখলাম, কোরিয়া, কোরিয়া থেকে কইরা, বলিয়া থেকে বইলা। লিখে নেন সবাই। চলিয়া থেকে চইলা। এরপরে
চারি থেকে চাই, বকার গজফলা বাক্য থেকে বাক্য, 2 আরেকটু উদাহরণ দিই, সাধু থেকে দন্তস্বয়কা ধরে সাধু থেকে সাউদ, সাউদ 1 2 3 4 5 6টি উদাহরণ দিয়েছি। হ্যাঁ, এখন কিভাবে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয়েছে বা সংযুক্ত ব্যঞ্জনের আগে কিভাবে ইকার বা উকার এসেছে সেটা আমরা দেখব। এখন এই যে কোরিয়া, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে কি পাবো? ক পাবো, তারপরে কি র, তারপরে কি রস্বই, তারপরে কি অন্তঃস্থ, তারপরে কি আছে অন্তঃস্থর পরে আছে হচ্ছে আ। অর্থাৎ এই শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি প্রথমে ক, তারপরে র, তারপরে ই। উচ্চারণটা কিন্তু প্রধান। এখন যদি কেউ মনে করেন ক দিলাম তারপর রস্বই তারপরে র, তা কিন্তু হবে না। এখানে উচ্চারণ করতে গিয়ে কোনটা আগে আসছে, পর্যায়ক্রমে আসছে। প্রথমে ক আসছে, তারপরে র, তারপর রস্বই, তারপর অন্তঃস্থ, তারপরে আ। এখন কোরিয়া থেকে যখন কইরা হলো তখন আমরা কি পাচ্ছি? এখানে যে প্রথমে আছে ক, তারপরে কি আছে রস্বই, তারপরে কি আছে র। আচ্ছা, ঠিক আছে, অন করেছো? দুঃখিত, বারবার প্রবলেম হচ্ছে নেটে। যেটা বলছিলাম যে এখানে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, বুঝতে পারছো? আছে সবাই এখন? আচ্ছা, আস্তে 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 আসছে? কত আসছে? 10 জন। কতজন আসছে? 50 জন। জি, যে কথা বলছিলাম, যেখানে আমি বলছিলাম যে পরের ইকার বা উকার যদি আগে উচ্চারিত হয় তাহলে এটা আমরা বিশ্লেষণ করে দেখলাম যে রয়ের পরের রস্যই আছে কিন্তু এখানে রয়ের আগে রস্য এসে গেছে, যেখানে অপনিহিত হয়েছে। এমনি ভাবে যদি আমরা এটা বিশ্লেষণ করি তাহলে প্রথমে পাবো হচ্ছে ব, তারপরে হচ্ছে সরেয়া, তারপরে হচ্ছে না ব, বলিয়া, তারপর হবে ল, তারপর এরপরে অন্তঃস্থ, তারপরে হবে আ। আবার এখানে তাহলে প্রথমে ব আছে, তারপরে হচ্ছে রস্বই, তারপর ল, এরপরে আ। এখানে লয়ের পরে রস্বই আর এখানে লয়ের আগে রস্বই। এমনি ভাবে এখানে হচ্ছে চ, তারপর হচ্ছে ল, এরপর হচ্ছে রস্বই, এরপর অন্তঃস্থ, তারপর হচ্ছে আ। আবার এখানে যদি আমরা বিশ্লেষণ করি প্রথমে চ, তারপর হচ্ছে রস্বই, তারপর হচ্ছে ল, তারপর হচ্ছে আ। এখানে লয়ের পরে রস্বই আর এখানে লয়ের আগে রস্বই। এমনি ভাবে চারি থেকে চাই, প্রথমে হচ্ছে চা, প্রথমে হচ্ছে চ, তারপরে আ, তারপর র, তারপরে ই। আচ্ছা, আর এখানে কি হচ্ছে? এখানে প্রথমে চ, তারপরে আ, তারপরে রস্বই, এরপর হচ্ছে র, চাই। এখানে রয়ের পরে রস্বই, এখানে রয়ের আগে রস্বই। চারি থেকে চাই। বাক্য থেকে সংযোগ, তার আগে একটা ই এসে গেছে। সাধু থেকে সাউথ, এখানে ধ এবং রস্য, সাউথ। আচ্ছা, অভিশ্রুতি লিখেছে, অভিশ্রুতি। অভিশ্রুতি দেখে আমরা অবাক, অনেক সময় মনে করি অভিশ্রুতি কি কঠিন না কঠিন। আসলে অভিশ্রুতি কিন্তু একদম সহজ একটি বিষয়। যে অপিনিহিতির একদম সহজ করে সংজ্ঞাটা আমি দিয়ে রাখি, অপিনিহিতির পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি। অপিনিহিতি হওয়ার পরে যদি কোনো শব্দ আরেকটু পরিবর্তন হয় তখনই সেটা হয় হচ্ছে অভিশ্রুতি। যেমন কোরিয়া, কোরিয়া থেকে কইরা, কইরা এটা তো অপিনিহিত হলো, কিন্তু যখন করে হয় তখন কিন্তু সেটা অভিশ্রুতি। অর্থাৎ যখন কোনো শব্দ অপিনিহিতের ভেতর দিয়ে একটা পর্যায়ে আসে তখন সেটা অভিশ্রুতি হয়। করিয়া, কইরা, করে। আবার বলিয়া, বইলা, বলে।
ধরিয়া ধরিয়া ধইরা ধরে, চারি চাইর চার। ঠিক আছে, এই যে একদম সহজ, যে অপিনিহিতির যে পরিবর্তিত রূপ সেটাই অভিশ্রুতি, এটা মনে রাখতে হবে। যদি পরীক্ষা আসে নিচে কোনটি অভিশ্রুতির উদাহরণ, তখন এই পর্যায়টা কিন্তু যে কোনো পর্যায় সেখানে থাকতে পারে। এই পর্যায়টাকে বলা হচ্ছে অভিশ্রুতি। এবার আমরা শিখব হচ্ছে অসমীকরণ। অসমীকরণ সবাই দেখতে পাচ্ছে? হাফিজ, ক্যামেরার উপরে আমি দেখতে পাচ্ছি না, সবাই দেখতে পাচ্ছেন? অসমীকরণ। অসমীকরণ, তাহলে সমীকরণ তো আমরা করেছি, গণিতে সমীকরণ করেছি। সমীকরণ কাকে বলে? সবাই ডিফিনেশনটা লেখেন তো, সমীকরণ কাকে বলে? সমীকরণের ডিফিনেশনটা কে কে দিতে পারবে? সমীকরণ 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 হ্যাঁ, সমীকরণ আমরা জানি যে এটা হচ্ছে বড় লিখতে। আচ্ছা, বড় লিখতে হবে না? ঠিক আছে। সমীকরণ, অসমীকরণ। সমীকরণের আগেরটা অসমীকরণ, এই যে অসমীকরণ। আমি যেটা বলছিলাম, এখানে এক, এপাশে এক, এপাশে এক, এটা কিন্তু সমীকরণ। এখানে এক্স, এখানে এক্স, সমীকরণ। এখানে ওয়াই, এখানে ওয়াই, সমীকরণ। কিন্তু এখানে জেড, এখানে এক, অসমীকরণ। এখানে হচ্ছে লেখা আড়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আড়ালতে হবে। ছাগল, 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 সমীকরণ। কিন্তু যদি লিখি গরু, গরু, ঘোড়া, তাহলে কিন্তু অসমীকরণ হবে। তাহলে এটা হচ্ছে সমীকরণ। একই জিনিস যদি হয় তাহলে সমীকরণ, আর একই রকম না হলে অসমীকরণ। তাহলে আগে উদাহরণটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন পট অফ পট, পট অফ পট, পট পট, একই রকম। কিন্তু যদি বলি পটাপট, পটাপট, যদি বলি পটাপট, তাহলে কিন্তু একরকম হলো না। এখানে হচ্ছে পটপট আর এখানে হলো পটাপট, তাহলে দুটা দুই রকম হয়ে গেল, অসমীকরণ হলো। আবার ফট অফ ফট, ফট অফ ফট, ফটফট, 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 এখানে কি হলো? ফটা, ফটাফট, ফটফট, ফটাফট, চটচট, চটচট, চটাচট, চটাচট। তাহলে পটপট এখানে হয়েছে পটাপট। পটপটকে বানিয়ে ফেলেছে মানুষ, সাধারণ লোকেরা পটাপট বলেছে। আর ফটফটকে সাধারণ লোকেরা ফটাফট বানিয়েছে। আর চটচটকে সাধারণ লোকেরা চটাচট বানিয়েছে। তাহলে কি ঘটনা ঘটেছে? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। আবারও বলছি, ক্যামেরা তো এদিকে ধরছে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটাকে অসমীকরণ বলে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটেছে কিভাবে? এখানে পটপট, এখানে কিন্তু আনে, কিন্তু একটা আ এসে গেছে, এখানে একটা আকারে এসে গেছে, এখানে একটা আকারে এসে গেছে, তার মানে স্বরে আসছে, স্বরে আসছে। এই যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝে স্বরের আগমন ঘটেছে। পটপট পটাপট হয়েছে, ফটফট ফটাফট, চপচপ চটাচট, এমনি ভাবে কটকট কটাকট, মট মট মটামট হয়েছে। বোঝাতে পেরেছে?
এখানে কিন্তু সমীকরণ পট পট একই রকম, এখানে ফট এখানে ফট সমীকরণ, এখানে চট এখানে চট সমীকরণ, কিন্তু এখানে অসমীকরণ। কেমন? একটা হচ্ছে পটা আর একটা হচ্ছে পট, একটা হচ্ছে ফটা আর একটা ফট, একটা হচ্ছে চটা আর একটা হচ্ছে চট। এই অসমীকরণ আমরা করে ফেলেছি আমাদের সুবিধার জন্য। এটাকে বলা হচ্ছে ব্যাকরণে অসমীকরণ বলে। অসমীকরণ, অসমীকরণ শেষ করছি। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন? ওকে, এবার আমরা যাব হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি সবাই লিখে ফেলেন। এই স্বরসঙ্গতি হচ্ছে 5 প্রকার। স্বরসঙ্গতি মোট 5 প্রকার, প্রধানত 4 প্রকার। স্বরসঙ্গতি প্রধানত 4 প্রকার, তবে স্বরসঙ্গতি মোট হচ্ছে 5 প্রকার। মোট 5 প্রকার, মোট 5 প্রকার। এটা একটা তথ্য, মোট 5 প্রকার। 1 নম্বর লেখেন প্রগত স্বরসঙ্গতি। প্রগত একটু বড় করে লিখছি যেহেতু লেখা। প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। 2 হচ্ছে পরাগত। আমি সরে গেলে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, লিখতে গেলে তো সামনে যেতে হচ্ছে। প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। 3 নম্বর লিখলাম হচ্ছে মধ্যগত, দন্তস্বর নিচে ব আছে, স্বর মধ্যগত স্বরসঙ্গতি। 4 নম্বর হচ্ছে অন্যান্য। এই বানানটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছে, অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য স্বরসঙ্গতি। 5 নম্বর হচ্ছে চলিত বাংলায় স্বরসঙ্গতি। চলিত বাংলায় স্বরসঙ্গতি। 5টি প্রকার সবাই লিখে ফেলুন। প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি। এটা কিন্তু বিশেষ বিভিন্ন পরীক্ষায় এই বানানটি কিন্তু এসেছে অন্যান্য। স্বরে অ দন্ত ন জ ফলা ও কা দন্ত ন জ ফলা, অন্যান্য। অনেকেই এখানে অপশনে থাকে অন্যান্য, অন্যান্য এ হয়ে দেয়, বা ন ন যুক্ত দিয়ে দেয়, নানান ভাবে দিয়ে কনফিউজড করে। এই জন্য যখন ধ্বনির পরিবর্তন আমরা শিখবো তখন কিন্তু বানানগুলো, যে টানগুলো আছে, বানানগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? নিশ্চয়ই আপনি লিখতে পেরেছেন। প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি। এই 5 প্রকার। এই 5 প্রকারের ভেতর দিয়ে আমরা স্বরসঙ্গতি চিনব। স্বরসঙ্গতির মূল থিমটা হচ্ছে কি, ছোট্ট একটা বাক্য মনে রাখতে হবে। সেটা হচ্ছে একটার প্রভাবে আরেকটা পরিবর্তন হয়। সেটা কখনো আগের প্রভাবে পরের পরিবর্তন হয়, পরেরটার প্রভাবে আগের পরিবর্তন হয়। আচ্ছা, আমি আরেকবার এই কথাটা বলি। স্বরসঙ্গতি মূলত একটির প্রভাবে আরেকটির পরিবর্তন হয়। 1 নম্বরে যে প্রগত, এইটার পরিবর্তন হয় হচ্ছে আগের প্রভাবে পরে পরিবর্তন হয়। আর পরাগত ঠিক তার উল্টো, মানে পরের প্রভাবে আগে পরিবর্তন হয়। আর মধ্যগত হচ্ছে 2 প্রথম এবং শেষের প্রভাবে মাঝখানে পরিবর্তন হয়। আর 4 নম্বর অন্যান্যটা হচ্ছে দুটো ফাইট হয় এবং দুজনেই পরিবর্তন হয়ে যায়। আর চলিত বাংলায় স্বরসঙ্গতি জাস্ট ভাষার ক্ষেত্রে সাদরীতি থেকে চলিত রীতিতে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখানো হয়েছে। আমি আরেকবার বলছি মনে রাখার জন্য, যে প্রগত স্বরসঙ্গতিটা হচ্ছে আগের প্রভাবে পরে পরিবর্তন হবে। তাহলে পরাগতটা ঠিক তার উল্টো, যে পরের প্রভাবে আগে পরিবর্তন হবে। আর মধ্য তো আছে মাঝখানে, অর্থাৎ দুটোর প্রভাবে মাঝখানে পরিবর্তন হবে। আর অন্যান্য স্বরসঙ্গত হচ্ছে দুটোতে যুদ্ধ হবে, যুদ্ধ হতে হতে শেষ পর্যন্ত দুটোই পরিবর্তন হয়ে যাবে। আর চলিত বাংলায় স্বরসঙ্গতি জাস্ট সাধুরীতি থেকে চলিত রীতিতে গেলে কোন ধরনের পরিবর্তন হয় স্বরের। এবং আরেকটি কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু কোনো ব্যঞ্জনের পরিবর্তন নেই, এখানে পরিবর্তন আছে। এখানে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু ব্যঞ্জনের, এটা স্বরের পরিবর্তন। এই জন্য কথা এখানে আছে, মেনশন করা আছে স্বরসঙ্গতি।
মানে স্বরের পরিবর্তন, ব্যঞ্জনের পরিবর্তন নয়। এইখান থেকে লিখবে না, হ্যাঁ স্টুডেন্টের সুবিধা ওই লেখাটা থেকে দিয়ে দেবে। তাহলে আমরা পর্যায়ক্রমে আগাবো, নিশ্চয়ই আপনারা লিখতে পেরেছেন। আমি কিন্তু মুছে দিচ্ছি, প্রগত স্বরসঙ্গতি লিখে তারপর উদাহরণ নেব এবং আমরা ডিফিনেশনটা লিখব, ঠিক আছে? এভাবে একটা সাব পয়েন্ট করেন সবাই, প্রগত স্বরসঙ্গতি। হ্যাঁ, প্রগত স্বরসঙ্গতি ডেফিনেশনটা আপনারা লিখতে পারেন, আদ্য স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন। আদ্য মানে আগে, অন্ত মানে শেষ। ব্যাকরণ শিখতে হলে ব্যাকরণিক শব্দগুলো রপ্ত করতে হয়। হ্যাঁ, আমি লিখে দিলাম যে আগের স্বরের প্রভাবে পরের স্বর পরিবর্তন, কিন্তু পরীক্ষায় তো ব্যাকরণিক শব্দটা ব্যবহার করে। ব্যাকরণিক শব্দটা শিখতে না পারলে প্রশ্নটা কিন্তু বোঝা যাবে না। এই জন্য ব্যাকরণিক যে শব্দ আছে, ব্যাকরণের যে টার্মগুলো আছে, যে ধরনের শব্দ ব্যবহার করে, ওই ধরনের শব্দটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, তবে অর্থটা জেনে নিতে হবে। তাহলে ডিফিনেশনটা হচ্ছে, প্রগত স্বরসঙ্গীতিটিকে আদ্য স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। আদ্য স্বর মানে হচ্ছে আগে, আদ্য আদি, আদ্য স্বরের প্রভাবে অন্ত, বারবার কিন্তু বলছি, আদ্য মানে আগে, আদি মানে আগে, অন্ত মানে শেষে। আদ্য স্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় আর প্রভাবটা কি জিনিস সেটা এখানে বোঝা দরকার। যেমন মূলা থেকে মূল, তুলা থেকে তুলো, তুলো, ধুলা থেকে ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো, চুলা থেকে চুলো। 1 2 3 4 5 পাঁচটা উদাহরণ দিয়েছি। মূলা থেকে মূলো, তুলা থেকে তুলো, সবাই লেখেন, মূলা থেকে মূলো, তুলা থেকে তুলো, ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো, চুলা থেকে চুলো। এখন যদি বুঝতে না পারেন আমার সঙ্গে বোর্ডে শুনে বুঝতে পরে কিন্তু বোঝা সম্ভব না। আমি বারবার বলছি, ব্যাকরণ কিন্তু সায়েন্স। আমি হই আর যেই হোক, যদি বোঝাতে, টিচার যদি বোঝাতে পারে তাহলে অবশ্যই স্টুডেন্ট বুঝবে। এটা হচ্ছে ব্যাকরণের কথা, অবশ্যই বুঝবে। একদম যে মানে কি বলবো, দুর্বল স্টুডেন্টরা যদি মনোযোগ দিয়ে শুনে তারপরে কিন্তু তারা বুঝবে। কিন্তু মনোযোগটা থাকা দরকার, কিন্তু মনোযোগ না থাকলে কিন্তু শেখা যাবে না। যে পরে এটা ভিডিওটা থাকবে সেখান থেকে না শেখা যাবে না, কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু শিখে নিতে হবে, ঠিক আছে? তো মূলা থেকে মূলো, তুলা থেকে তুলো, ধুলা থেকে ধুলো, কুলা থেকে কুলো, চুলা থেকে চুলো। এই যে মরস্য মু, মু কিন্তু ঠিক আছে, লাটা লো হয়ে গেছে, লা লো হয়েছে, তু তু ঠিক আছে, লা লো হয়ে গেছে, ধু ধু ঠিক আছে, লা লো হয়ে গেছে, কু কু ঠিক আছে, লা লো হয়ে গেছে, চু চু ঠিক আছে, লা লো হয়ে গেছে। এই যেখানে মু 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 ঠিক আছে, লা লো হয়েছে, তু তু ঠিক আছে, লা লো হয়েছে, ধু ধু ঠিক আছে, লা লো হয়েছে, কু কু ঠিক আছে, লা লো হয়েছে, চু চু ঠিক আছে, লা লো হয়েছে। তার মানে হচ্ছে কি, পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে আকারটা হয়ে গেছে ওকার, তার মানে হচ্ছে সরেয়াটা হয়েছে হলো ও। এই পরিবর্তনটা সব জায়গায় হয়েছে, নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, কঠিন কিছুই না। আগের প্রভাবে পরের পরিবর্তন হবে। আচ্ছা, প্রভাব কথাটি কেন আমরা ব্যবহার করি? যে প্রভাবে পরিবর্তন হলো। প্রভাব মানে হচ্ছে যে টিকে থাকে তারই তো প্রভাব থাকে। তাহলে এই যে তো টিকে আছে, ম ম ও টিকে আছে, এই জন্য প্রভাব কথাটা ব্যবহার করা হয়। যার প্রভাব থাকে সেই কিন্তু টিকে থাকে। তাহলে ম ম এর প্রভাব আছে, এই জন্য এই কথাটাই কিন্তু আমরা ব্যাকরণে ব্যবহার করছি, যে প্রভাব কথাটি ব্যবহার করছি, যে আদ্যস্বরের প্রভাবে অন্তঃস্বর পরিবর্তন হলে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রভাব কথাটি কেন ব্যবহার করা হচ্ছে আর প্রভাবটা এখানে কিভাবে ব্যবহৃত হয়েছে। প্রগত স্বরসঙ্গতি শেষ করলাম। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন? নো কোশ্চেন, ওকে। এবার আমরা যাবো হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি সবাই লিখুন তো। পরাগত সাব পয়েন্ট করতে হবে, প্রথমে তো লিখে দিয়েছিলাম পাঁচটা, তাই না? পরাগত স্বরসঙ্গতি। আর একটা কথা বলি, ব্যাকরণ কিন্তু তড়িঘড়ি করার বিষয় না।
ব্যাকরণটা হচ্ছে বুঝে সুঝে নেবার বিষয়। যে জিনিসটা বুঝতে যতটুকু সময় লাগবে ততটুকু সময় সেখানে দিতে হবে, ঠিক আছে, এবং মাথার মধ্যে ঢোকাতে হবে এটা, তাহলে দীর্ঘদিন মনে থাকবে। ব্যাকরণ এবং ভাষা বিজ্ঞানের কথাই হচ্ছে বোঝাতে পারলে সেটা বুঝবে, এবং মনে রাখতে হলে সেটা চর্চাও করা দরকার। হ্যাঁ, চর্চা না করলে কিন্তু আবার মনে থাকবে না, ঠিক আছে। তাহলে পরাগত পরাগত স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি লিখেছি, লিখে ফেলেন সবাই পরাগত স্বরসঙ্গতি। এটা হচ্ছে প্রগত ঠিক উল্টো। এই ধরনের উদাহরণ খুব কম, যেমন দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, খুব বেশি উদাহরণ নাই। দেশি থেকে দিশি, এখানে আমরা লক্ষ্য করছি যে সি সি ঠিক আছে, পরেরটা ঠিক আছে, আগেরটা পরিবর্তন হয়ে গেছে। ওটা কিন্তু উল্টো, ওখানে ছিল আগের প্রভাবে পরের পরিবর্তন, আর এখানে হলো কি পরেরটা ঠিক আছে, সির সাথে যে ই সেটা ঠিক আছে, কিন্তু দেটা দি হয়ে গেছে, দেশি থেকে দিশি। হ্যাঁ, তবে এটার উদাহরণ কম। এই ধরনের উদাহরণ আছে, তবে এর মানে ভেরিয়েশনটা কম আছে এখানে। আপনি আপনার আঞ্চলিক সংস্কৃতি আরো খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে পরাগত। এবার মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বর, মধ্যগত সাব পয়েন্ট সবাই করেন। মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতির ডিফিনেশনটা লিখতে হবে যে আদ্য ও অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বর পরিবর্তন হলে তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। এ ধরনের উদাহরণও কম আছে, এবং উদাহরণ কম হলে সেটা কিন্তু ঘুরে ফিরে আসে। আবারও বলছি, আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে মধ্যস্বর পরিবর্তন হলে প্রভাব কথা কেন ব্যবহার করা হয়? হ্যাঁ, প্রভাব কথাটা কেন ব্যবহার করবে তখন চলে আসছে, বলেছি প্রভাব হচ্ছে একটির প্রভাবে আরেকটির পরিবর্তন হয়েছে, এই জন্য। যেমন মূলা থেকে মূল, তো মূলা থেকে মূলতে এটা আমরা পরিবর্তন করেছি, তাই না? মু তো ঠিকই আছে, লাটা লো হয়ে গেছে, এটা কিন্তু অনেকবার বলেছি। অসমীকরণ অন্য কোনো নাম আছে? অসমীকরণের অন্য নাম প্রচলিত, এটাই প্রচলিত, এটাই ব্যাকরণে বহুল প্রচলিত হচ্ছে অসমীকরণ, ঠিক আছে, অসমীকরণ। মধ্যগত স্বরসঙ্গতির কথা বলছিলাম। মধ্যগত স্বরসঙ্গতি নিশ্চয়ই আপনার ডিফিনেশনটা লিখতে পেরেছেন। আদ্য ও অন্তঃস্বরের প্রভাবে মাঝের স্বর যদি পরিবর্তন হয়, যেমন বিলিতি, সরে যাচ্ছি লেখার পরে, বিলিতি থেকে বিলাতি, বিলিতি থেকে বিলাতি। এখানে লক্ষ্য করুন যে আদ্য স্বরের সাথে আছে বি, আবার অন্তঃস্বর বিলিতি, তিনজন কিন্তু একই রকম, বিলিতি, কিন্তু শেষে কি করেছে, বি আর তি এরা মিলে লিকে পরিবর্তন করে ফেলেছে, মাঝখানে চাপ দিয়ে ওকে পরিবর্তন করে ফেলেছে। তাহলে আদ্যস্বর অন্তঃস্বর ঠিকই আছে, বি ঠিক আছে, তি ঠিক আছে, বির সাথে যে ই সেটা ঠিক আছে, তির সাথে ঠিক আছে, কিন্তু লির সাথে যে ইটা ছিল, ই ছিল, এই যে দেখিয়ে দিচ্ছি, ই ছিল, এইটা পরিবর্তন কি হয়েছে, আ হয়েছে, এটা হয়েছে, এই পরিবর্তনটা এখানে হয়েছে। অর্থাৎ লিটা ই পরিবর্তন হয়ে আকার হয়েছে, আ হয়েছে। এটা হচ্ছে মধ্য স্বরসঙ্গতি, মধ্য স্বরসঙ্গতি। এই ধরনের উদাহরণ কম, কিন্তু একটি উদাহরণ দিলেও এর ভেতর থেকে কিন্তু পরীক্ষায় এসেছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই উদাহরণটি এসেছে। এবার অন্যান্য স্বরসঙ্গতি, সাব পয়েন্ট করতে হবে। অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি, এই বানানটি কিন্তু এসেছে অন্যান্য স্বরসঙ্গতি। স্বরে দন্তন্য জফলা, ওকার দন্তন্য জফলা,
অন্যান্য, এই বানানটা কিন্তু মনে রাখতে হবে। অন্যান্যটা কি? আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে, ডেফিনেশনটা লিখতে পারেন, আদ্য অন্তঃস্বরের প্রভাবে উভয় পরিবর্তন হয়ে যাবে। একটার সাথে আর একটা ফাইট হবে, এমনভাবে পরিবর্তন হবে যে উভয় চেঞ্জ হয়ে যাবে। যেমন মোজা, মকার বর্গের জ আকার মোজা, আর মোজা থেকে মোজো, মোজা থেকে মোজো। তাহলে মোজা থেকে মোজো, মোটা কি হয়েছে? উ, আর যাটা জো হয়েছে। আমরা অনেকেই মনে করি যে তুলা থেকে তুলো, কুলা থেকে কুলো, ধুলা থেকে ধুলো, ওইটা আর এটা বুঝে এক না। ওখানে কুলা থেকে কুলো কুকু ঠিক আছে, কিন্তু লাটা লো হয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করেন যে মোটা মু হয়েছে আর যাটা জো হয়ে গেছে। মোটা মু হয়েছে, যাটা জো হয়েছে, উভয় কিন্তু পরিবর্তন হয়েছে। আদ্য এবং অন্তঃস্বরের প্রভাবে উভয় পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে? মর সাথে যে ওকার ছিল, ওকার ছিল, এইটা পরিবর্তন হয়ে এটা পরিবর্তন হয়ে উ হয়েছে। তাহলে যেটা ওকার ছিল, ও বা ওকার পরিবর্তন হয়ে উ হয়েছে। আর এখানে কি হয়েছে? এখানে যা, আটা পরিবর্তন হয়ে ও হয়েছে, ও হয়েছে, এই পরিবর্তন হয়েছে। এক কথায় মোটা মো, যাটা জো। হয়তো এখানে আমি এভাবে ভেঙে দিয়েছি, জটিল কঠিন মনে হতে পারে, আসলে জটিল কঠিনের কিছু নেই। এখানে মো ছিল, এই যে ওকারটা এলো, অর্থাৎ ওতে ওকার। হ্যাঁ, ছোট ক্লাসে আমরা শিখেছি এটার ওর সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এটা পূর্ণরূপ, এটা সংক্ষিপ্ত রূপ, এটা পূর্ণরূপ। ঠিক আছে? ব্র্যাকেটের মধ্যে যেটা আমি লিখেছি এটা হচ্ছে পূর্ণরূপ, স্বরবর্ণের পূর্ণরূপ, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপ, পূর্ণরূপ, এটা পরিবর্তন হয়ে ওকারটা রস্যকার হয়েছে, পরিবর্তন হয়ে ওকার হয়েছে বা ও হয়েছে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এই ছিল অন্যান্য স্বরসঙ্গতি। এবার সাব পয়েন্ট করতে হবে। সাব পয়েন্ট, চলিত বাংলায় স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি। তো সাব পয়েন্ট করতে হবে চলিত বাংলায় স্বরসঙ্গতি। এই চলিত বাংলায়, চলিত বাংলায় স্বরসঙ্গতি কোনো কোনো ব্যাকরণবিদ চলিত বাংলায় স্বরসঙ্গতি এটাকে অন্তর্ভুক্ত করেননি। কোনো কোনো ব্যাকরণবিদ স্বরসঙ্গতি 4 প্রকারের কথা বলেছেন: প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। আবার সব মিলে আর কোনো কোনো ব্যাকরণবিদ এটাকে অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং আমরা বলতে পারি যে স্বরসঙ্গতি মোট হচ্ছে 5 প্রকার, প্রধানত 4 প্রকার। স্বরসঙ্গতি কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 6 প্রকার, এরকম থাকতে পারে, তখন আমরা 4 প্রকার দেব। আর মোট কত প্রকার? তাহলে 5 প্রকার হবে। ঠিক আছে? তাহলে এইটার ডেফিনেশনটা তো আমরা বুঝতেই পারছি যে চলিত বাংলায় স্বরসঙ্গতি, চলিত বাংলায় স্বরসঙ্গতিটা হচ্ছে যে কখনো কখনো সাধুরীতি থেকে চলিত রীতিতে শব্দ পরিবর্তন হলে স্বরেরও পরিবর্তন ঘটে। এরও পরিবর্তন ঘটাকে চলিত বাংলায় স্বরসঙ্গতি বলে। এটা কিন্তু মুখস্থ করার কিছু নেই, এই শব্দ দিয়ে কিন্তু আমরা বলতে পারি চলিত বাংলায় স্বরসঙ্গতিটা কি, যে কখনো কখনো সাধুরীতি থেকে চলিত রীতিতে কোনো শব্দ পরিবর্তন হলে সঙ্গে সঙ্গে স্বরেরও পরিবর্তন হয়। যেমন ইচ্ছা, ইচ্ছা, ইচ্ছাটা ইচ্ছে, ইচ্ছাটা ইচ্ছে। তাহলে এখানে ইচ্ছাতে আকার, এই যে এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, আকার ছিল, হয়ে গেল কি? হয়ে গেল হচ্ছে এ বা একার হয়ে গেল। তাহলে এরকম আরো আরো পরিবর্তন হয়, ইচ্ছা থেকে ইচ্ছে হতে পারে। তারপরে মিলামিশা, মিলামিশা, মিলামিশা থেকে মেলামেশা, মেলামেশা। এখানে ই পরিবর্তন হয়ে এ হয়েছে, বা রস্বইকার পরিবর্তন হয়ে একার হয়েছে। এই ধরনের পরিবর্তনকে চলিত বাংলায় স্বরসঙ্গতি বলে। এইভাবে আরো আপনি অনেক উদাহরণ কিন্তু নিতে পারবেন। তো চলিত বাংলায় স্বরসঙ্গতি শেষ করে দিলাম। এবার আমরা যাব হচ্ছে সম্প্রকর্ষ বা স্বরলিপি।
সম্প্রকর্ষ বা সরলক। সবাই এভাবে আন্ডারলাইন করেন, হেডলাইন করে আন্ডারলাইন করতে হবে সম্প্রকর্ষ বা সরলক। এই সম্প্রকর্ষ বা সরলক কথাটির অর্থ হচ্ছে যে স্বরটা থাকবে না, চলে যাবে, ছোট হয়ে যাবে কখনো কখনো। এই সম্প্রকর্ষ বা সরলক হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে আদি সরলক, দুই মধ্য সরলক, তিন অন্ত সরলক। লিখলাম আদি সরলক, আদি মধ্য অন্ত, আদি সরলক, মধ্য সরলক, অন্ত সরলক। আদি সরলক, মধ্য সরলক, অন্ত সরলক। সরয় দত নত যুক্ত জফলা স ব র সর লৌকার পল, আদি সরলক, মধ্য সরলক, অন্ত সরলক। আমরা কিন্তু ফার্স্ট শুরু করেছিলাম স্বরের আগমন দিয়ে, এখন হচ্ছে স্বরের লোপ। বোঝা যায়? আদি সরলক। তাহলে এই সম্প্রকর্ষ বা সরলক কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, অপশন 3 প্রকার। তাহলে নিশ্চয়ই লিখতে পেরেছেন, লিখে নেন, ঝটপট লিখে নেন। সম্প্রকর্ষ বা সরলক 3 প্রকার, আদি সরলক, মধ্য সরলক, অন্ত সরলক। মুছে দেব। আদি সরলক, মধ্য সরলক, অন্ত সরলক, সম্প্রকর্ষ বা সরলক। এখন আদি সরলকটা কি? আদি সরলক, সবাই সাব পয়েন্ট করেন। আদি সরলক কথার সহজ অর্থ হচ্ছে আগে যদি স্বরের লোপ পাই। কিন্তু ব্যাকরণে আমরা ডেফিনেশনটা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের আদিতে যদি স্বর লোপ পায়, তখন তাকে আদি সরলক বলে। আবারও বলছি, উচ্চারণের সুবিধার জন্য বা ভিন্ন কোনো কারণে শব্দের আদিতে স্বরের লোপ পাওয়াকে আদি সরলক বলে। যেমন হাফিজ মার্কেটটা ক্যাপ পড়ে গেছে, মার্কেট ক্যাপটা পড়ে গেছে না। আদি সরলক আলাবু, লাবু, লাউ। এই যে স্বাদের লাউ আমরা খাই, এই লাউটা কিন্তু একসময় আলাবু ছিল, একসময় এটা পরিবর্তন হয়ে আলাবুটা লাবু হলো, লাবুটা এরপর লাউ হয়ে গেছে। এই যে লক্ষ্য করুন, এই লাউ কিন্তু স্বাদের লাউ, ফার্স্ট যে আ ছিল সেই আ কিন্তু এখন আর নেই। তাহলে স্বরের লোপ, আগে স্বরের লোপ হলো। এটা এক সময় ছিল আলাবু, তারপর লাবু হলো, তারপরে লাউ হলো। তাহলে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরের লোপ পাওয়াকে আদি সরলক বলে। একটা বুঝতে পারলে হাজারটা বোঝা যাবে, তবে এটা পরীক্ষা আসে। আদি সরলক, মধ্য সরলক, মধ্য সরলক, সবাই লেখেন মধ্য সরলক, সাবপয়েন্ট আন্ডারলাইন করতে হবে। মধ্য সরলক, সবাই আন্ডারলাইন করেন। মধ্য সরলক মানে হচ্ছে মাঝে স্বরের লোপ পাওয়া। তাহলে নিজের মতো করে ডেফিনেশনটা লিখে ফেলেন যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝ থেকে স্বরের লোপ পাওয়াকে মধ্য সরলক বলে। আবারও বলছি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের মাঝ থেকে স্বরের লোপ পাওয়াকে মধ্য সরলক বলে। যারা স্পিডে লিখতে পারছেন না তারা জাস্ট লিখে রাখেন যে
কাজ করতে ভালো হচ্ছিল। দেখো তো এখানে কি ব্যাংকে ঘোষণা দিয়ে দেন যে ক্লাস চালাকালীন অবস্থায় আচ্ছা। মেসেজের ফোন দেন ফোন দিয়ে এই জিনিসটা এই ঘটনাটা এখন দিয়ে দিন। না যে সে আমার ক্লাসে করে অভিশ্রুতি দেখেছি অভিশ্রুতি অভিশ্রুতি দেখে আমরা অবাক অনেক সময় মনে করি অভিশ্রুতি কি কঠিন না কঠিন আসলে অভিশ্রুতি কিন্তু একদম সহজ একটি বিষয় যে অপিনিহিতির একদম সহজ করে সংজ্ঞাটা আমি দিয়ে রাখি অপিনিহিতির পরিবর্তিত রূপই হচ্ছে অভিশ্রুতি অপিনিহিতি হওয়ার পরে যদি কোনো শব্দ আরেকটু পরিবর্তন হয় তখনই সেটা হয় হচ্ছে অভিশ্রুতি যেমন কোরিয়া কোথায় ফোন দেয় এই মধ্যে খুব ফোন দিচ্ছে জানেন কয়েকজন বেশ করে এসব এটাই তো। আসছে? স্যার কথা বলেন ফিরে এলাম। নেটের সমস্যা হচ্ছে, আর একটু ধৈর্য সহকারে থাকতে হবে। যেখানে আমি শেষ নেটের সমস্যা সেখান থেকে কিন্তু আবার শুরু করব। এই জন্য আপনারা যাবেন না কেউ। আসছে আসছে আচ্ছা, বলছিলাম মধ্য সরলোপ কিভাবে হয়েছে দেখি আমরা। এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রথমে দন্তস্ব পাবো, তারপরে দন্তস্বের সাথে একটা হ্রস্ব আছে, তারপরে কি আছে ব আছে, তারপরে কি আছে র আছে, তারপরে কি আছে মূর্ধন্য আছে। আচ্ছা, আমরা যদি এই স্বর্ণটাকে বিশ্লেষণ করি তাহলে কি আছে, প্রথমে দন্তস্ব, তারপরে হচ্ছে ব, তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে মূর্ধন্য। তাহলে এখানে দন্তস্ব, তারপরে হ্রস্ব, তারপরে হচ্ছে ব, এরপর র, মূর্ধন্য। এখানে এসে এই রস্যুটা কিন্তু এখানে মাঝখানে নেই, অর্থাৎ এখানে যে রস্যুকারটা, এই রস্যু এখানে নেই, এখানে এই যে রস্যু নেই, এখানে মাঝখান থেকে রস্যু চলে গেছে। রস্যু মাঝখানে কিভাবে মাঝখানে আছে, এই যে দন্তস্ব র এর মাঝে, এটা কিন্তু এখানে যে নেই। আবার ডিস্টার্ব। আচ্ছা, তাহলে এই হচ্ছে মধ্য স্বরাগম, যে মাঝে থেকে একটা স্বর চলে যাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই যে রস্যু এখানে আর নেই, রস্যুটা এখানে ছিল, এখানে নেই, মুছে দিলাম। এবার অন্ত স্বরলোপটা কিভাবে হয়। অন্ত স্বরলোপ আমরা কিন্তু এর আগে কিন্তু অন্ত স্বরাগম শিখেছি, আর এখন শিখছি অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপটা বুঝতে হবে প্লিজ। অন্ত স্বরলোপ হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শেষে যদি স্বরের লোপ পায় তাহলে সেটি অন্ত স্বরলোপ হয়। যেমন এই উদাহরণটা আমরা দিতে পারি, চারি থেকে চার। কবিতায় অনেক সময় ব্যবহার করা হয়। আশা থেকে, এই তো আমার আশ, আশা থেকে আশ। তাহলে চারি থেকে চার, এখানে যে রস্বইকার ছিল এখানে সেই রস্বইকার কিন্তু আর নেই, ঠিক আছে, বা এটা নেই। আবার এখানে আশা থেকে আশ, এই যে আ বা আ,
এটা কিন্তু এখানে নেই। তাহলে অন্তঃস্বরলোপ, অন্তে যে স্বরটা ছিল এখানে, এখানে নেই। এখানে যে অন্তে আ ছিল এখানে নেই, এই জন্য অন্তঃস্বরলোপ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। এবার ধ্বনি বিপর্যয়, দেখেন সবাই ধ্বনি বিপর্যয় লিখতে হবে সবাইকে, ধ্বনি বিপর্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখান থেকে যদি একটি কোশ্চেন আসে তাহলে যাতে আমরা পারি, ঠিক আছে? এই ধ্বনিতত্ত্ব থেকে 3টি, 4টি বা 5টি বা 6টি পর্যন্ত কিন্তু বিশেষ পরীক্ষা প্রশ্ন এসে যেতে পারে। আর এই 3টি, 4টি, 5টি, 6টি প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই তাহলে ধ্বনিতত্ত্বটা খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা কি? ধ্বনি বিপর্যয়টা হচ্ছে, ধ্বনি বিপর্যয়ের সবচেয়ে চমৎকার একটা ডেফিনেশন হচ্ছে পাশাপাশি দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন করে উচ্চারিত হওয়াকে ধ্বনি বিপর্যয় বলে। 9, 10, 11, 12 ক্লাসে এই সংজ্ঞাটা একটু জটিল করে দেওয়া আছে, আমি সহজ করে দিলাম। সেটি হচ্ছে পাশাপাশি দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন করে উচ্চারিত হওয়াকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন বাক্স, বাক্স যদি আমরা বাক্সটাকে এভাবে লেখার প্রচলন আছে, হ্যাঁ, কিন্তু আমরা এখানে উদাহরণটা বোঝার জন্য বাক্সকে এভাবে লিখব, বাক্সকে বাস্ক। কয়ের জায়গায় দন্তস্ব, দন্তস্ব জায়গায় ক এসেছে, স্থান পরিবর্তন উচ্চারিত হয়, রিপ্লেসমেন্ট হচ্ছে যে বাক্স থেকে বাস্ক, ঠিক আছে? বা রিক্সা, রিক্সাটা এভাবে লেখার প্রচলন আছে, বোঝার জন্য আমরা রিক্সাটা এভাবে লিখব, রিক্সা, রিক্সা থেকে রিস্কা, রিস্কা, রিক্সা থেকে রিস্কা। আবারও বলছি যে বাক্স বা রিক্সা এভাবে লেখার প্রচলন আছে, কিন্তু আমরা বোঝার জন্য বাক্সটা এভাবে লিখব, এবং এভাবে লেখার কিন্তু লেখা শুদ্ধ, বাক্স এবং রিক্সা। তো বাক্সটা কি হলো? বাক্সটা বাস্ক হয়ে গেল, বাস্ক বলে ফেলেছি আমরা, আর রিক্সাকে ফস করে বলে দিয়েছি কি রিস্কা। এই ধরনের পরিবর্তনকে বলে ধ্বনি বিপর্যয়। আচ্ছা, খুব শীঘ্রই শেষ করে দেব। এরপর হচ্ছে মাঝখানে যে ড্রপ হলো তাছাড়া তো শেষ হয়ে গেল। আর এরপরে বিষমী ভবন আছে। বিষমী ভবনটা হচ্ছে বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন হচ্ছে পাশাপাশি দুটি সমব্যঞ্জনের একটির পরিবর্তন হওয়াকে বিষমী ভবন বলে। যেমন শরীর, শরীর থেকে শরীর, শরীর। তারপরে লাল থেকে নাল, লাল থেকে নাল, এটা হচ্ছে বিষমী ভবন। শুধু বলে যাচ্ছি যে পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটির পরিবর্তন হওয়াকে বিষমী ভবন বলে। শরীর থেকে শরীর আর লাল থেকে নাল, এটা হচ্ছে বিষমী ভবন। আর সমীভবনের, সমীভবনের প্রকার আছে। সমীভবন জাস্ট বুঝিয়ে দেই, সমীভবন, সমীভবন, সমীভবনটা হচ্ছে এখানে প্রভাব বিষয়টা আসবে, কিন্তু প্রভাবটা হচ্ছে কেমন, উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন কাদনা থেকে কান্না, জন্ম থেকে জন্ম, সত্য থেকে সত্য, সত্য। এখানে সমীভবনের বিষয়টা হচ্ছে এখানে কাদনা আছে, তো এই দ আর দন্তন্য দুটোই কিন্তু ব্যঞ্জন। এই দন্তন্য কি করবে, তো এই দকে নিজের মতো বানিয়ে ফেলবে, এক দন্তন্য আরেকটা দন্তন্যকে নিয়ে আসবে, কান্না। আর এখানে আবার তার একটু বিপরীত, জন্ম থেকে জন্ম, এখানে যে জন্ম আছে, মর সাথে দন্তন্য আছে, দন্তন্যটাকে পরিবর্তন করে তার মতো আরেকটা নিয়ে আসবে। আর সত্য থেকে সত্য, এটা দুটোই পরিবর্তন হবে, ঠিক আছে? এখানেও প্রকার আছে, জাস্ট সহজ করে আমি বলে দিচ্ছি যে সমীভবন হচ্ছে
পাশাপাশি দুটি ব্যঞ্জনের একটার প্রভাবে আরেকটাকে পরিবর্তন করে। তবে এই পরিবর্তন এই যে প্রগত, এটা হচ্ছে একটা হচ্ছে প্রগত আছে, পরাগত আছে। তো প্রগত পরাগত, যদি আগেরটার প্রভাবে পরেরটা পরিবর্তন হয় প্রগত, আর পরেরটার প্রভাবে যদি আগেরটা পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে পরাগত। সেই শ্রেণীর মধ্যে আমি যেতে চাচ্ছি না, তাহলে শেষ করতে পারবো না। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন আর কি। এরপরে আরেকটি প্রকার আছে, সেটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। বলি দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন হচ্ছে বা দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, এই যে লিখে দিলাম দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জনকে আবার ব্যঞ্জন দ্বিত্ব বলা যায়। কখনো কখনো আমরা কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য একটা ব্যঞ্জনে দুইবার উচ্চারণ করি, তাকে বলে দ্বিত্ব ব্যঞ্জন। যেমন সকাল, সকাল না বলে আমরা সকাল বলি, সকাল সকাল। পাকা না বলে আমরা অনেক সময় পাক্কা বলি, পাক্কা বলি। আর সবাই না বলে আমরা সব্বাই বলি, সব্বাই বলি। এটা গুরুত্ব দেওয়ার জন্য। সকালকে যখন আমরা সকাল বলি, তুমি সকালে এসো না বলে সকালে এসো, তার মানে বিষয়টাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাক্কা, পাক্কা আম এনো বা পাক্কা চোর। আর সবাই না বলে আমরা জোর দেওয়ার জন্য যে সব্বাই বসুন। তাহলে কখনো কখনো আমরা কোনো বিষয়ে জোর দেওয়ার জন্য ব্যঞ্জনে দ্বিত্ব উচ্চারণ করি, তাকে বলা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। ঠিক আছে। এরপরে খুব সংক্ষেপে শেষ করে দেব। তারপরে হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে পবার্ড থেকে পপার্ড। এখানে কখনো কখনো আমরা উচ্চারণের সময় ব্যঞ্জনকে পরিবর্তন করে ফেলি। এখানে ব আছে, বটাকে আমরা প বানিয়ে ফেলেছি, কপাটকে কপাট। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে সে একবারে একটার পরিবর্তে আর একটা আসবে, সেটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। আর ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, এই দুটো একসঙ্গে বুঝিয়ে দিই তাহলে একদম সহজ হবে। ব্যঞ্জন বিকৃতিটা হচ্ছে একটা ব্যঞ্জন থাকবে, সেটা পরিবর্তনে আরেকটা ব্যঞ্জন আসবে। যেমন কবাটের জায়গাটা কপাট আসবে, বকে প বানিয়েছি। আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে থাকবেই না, চলে যাবে। যেমন বড় দিদি, বড় দিদি, বড় দিদি থেকে বড়দি, বা বৌদিদি থেকে বৌদি, বা ছোট দিদি থেকে ছোট দিদি। এভাবে একটা বুঝে আমরা হাজারটা বুঝতে পারবো যে ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন বিকৃতি আর ব্যঞ্জন চ্যুতির মধ্যে পার্থক্য হচ্ছে ব্যঞ্জন বিকৃতি একটা ব্যঞ্জনের পরিবর্তে আর একটা ব্যঞ্জন আসবে, আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে ও একবারে চলে যাবে। যেমন বড় দিক থেকে বড় দি হয়েছে, ছোট দিক থেকে ছোট দি, পরিবর্তনটা হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেটা হচ্ছে আরেকটা আছে হকার লোক। হকার লোক সহজ, হকার লোক। আর হচ্ছে রকার লোক, হকার লোক, রকার লোক, এগুলো খুব সহজ। হকার লোক, রকার লোক। কখনো কখনো হ যদি হয়ের বিচ্যুতি ঘটে তাহলে সেটা হকার লোক হয়, রয়ের বিচ্যুতি ঘটলে যেমন শাহ, শাহকে যখন শাহ হলো তখন কিন্তু এখানে হ নেই, কারণ এটা হকার লোক হয়েছে। ঠিক আছে। বা আল্লাহ, আল্লাহকে আমরা আল্লাহ আল্লাহ বললাম, এখানে হ আছে, এখানে হ নেই। এই যে এই পরিবর্তনকে বলা হয় হচ্ছে কি, এটা হচ্ছে হকার লোক আর এটা হচ্ছে রকার লোক। প্রিয় শিক্ষার্থীদের, মাঝখানে একটু সমস্যা হয়েছে, যে কারণে আরেকটা আমরা আগাতে পারতাম, সময়টাও শেষ হয়ে গেছে। তারপর আমি চেষ্টা করেছি ধ্বনির পরিবর্তন করে দেওয়ার জন্য। যতটুকু আমি বলেছি আমি আশা করবো যে এর ভিতর থেকে আপনার ধ্বনির পরিবর্তনটা পুরোপুরি আত্মস্থ করতে পারবেন। এখন খুবই জরুরি কয়েকটা কথা বলবো। কতজন? আচ্ছা, ঠিক আছে। খুবই জরুরি কথা কিছু আছে, সেগুলো বলবো। সেটা হচ্ছে আমরা একটা পরিকল্পনা নিয়েছি, সেটা হলো যে পুরো বিশেষ সিলেবাসকে আমরা 20 ভাগে ভাগ করব। 20 ভাগে ভাগ করে আমরা 100 নম্বরের করে আমরা পরীক্ষা নেব, 20টা পরীক্ষা নেব। আবারও বলছি,
আমরা পুরো সিলেবাসটাকে 20 ভাগে ভাগ করব। 20 ভাগে ভাগ করে আমরা 20টি পরীক্ষা নেব, মানে 2000 নম্বরের একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় গড়ে মার্কসটা আমি যখন চাবো আপনার তখন এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? তখন আমি বলতে পারবো যে আপনার প্রস্তুতিটা কেমন। হ্যাঁ, আমি বলতে পারবো যে এই পরিমাণ মার্কস যারা পেয়েছে তারা নিশ্চিত প্রিলি পাস করবে। যারা এই পরিমাণ মার্কস পেয়েছে তাদের এতদিন এত ঘন্টা করে পড়াশোনা করতে হবে, এটা কিন্তু আমি বলতে পারবো। আপনার প্রয়োজন আমাদের যখন ফিজিক্যাল এখানে ক্লাস শুরু হবে, স্টুডেন্ট না হলেও আমাদের এখানে এসে আপনি কথা বলতে পারবেন। পরবর্তীতে যখন পরিবেশ পরিস্থিতি ভালো হবে তখন এসে আমাদের এখানে আপনি অফিসে কথা বলতে পারবেন, আমার সঙ্গে কথা বলতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমরা যে পরীক্ষাটা নেব, আবারও বলছি, পুরো সিলেবাসটাকে আমরা 20 ভাগে ভাগ করে 100 নম্বরের পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি, এটার সাথে যারা সম্পৃক্ত হবেন তারা অবশ্যই, আমি যখন এই বিষয়ে একটা পোস্ট দেব তখন কিন্তু সেখানে যারা কতজন আগ্রহী আছে সেটা আমি দেখতে চাই। আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই বৈশ্বিক দুর্যোগে দুর্মরের একটা অফার আমরা দিয়েছিলাম 20 সেট বইয়ের জন্য। সেই বিষয়ে একটু কথা আসছেন। আসছে এর মতো হবে না, এমন কথা শোনা কয়জন আছে? কোন ডিসিশনে কয়েকজন কই হয়তো আসেনি, ওই যে ফিনিশ লেখা আছে। দেখো কি অবস্থা। জি, বারবার ডিস্টার্ব হচ্ছে, এই মধ্যে কে যেন ফোন দিচ্ছে, আমরা দেখি কি করা যায় পরে। খুবই ডিস্টার্ব করছে, কারা ডিস্টার্ব করছে এটা দেখবো। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, দুটো মেসেজ আমি আজকে দিচ্ছি। সেটি হচ্ছে নাম্বার 1, পুরো সিলেবাসটাকে আমরা 20 ভাগে ভাগ করে 2000 নম্বরের পরীক্ষা নেব। সেই পরিকল্পনাটা আপনাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর করে পরিকল্পনা করে 20টা পরীক্ষা কীভাবে হবে টপিক আমরা ওখানে ফাইন্ড আউট করে দেবো। আরেকটা হচ্ছে যে আমরা দুর্মরের যে কোম্পানিটা আছে তাদের কাছ থেকে কোম্পানিকে বলে আমরা 50 সেট বই অফার করেছিলাম, যেহেতু সেটার সাথে আমি সম্পৃক্ত। অফার করেছিলাম 50-এর আমরা বেশি 60-70 সেট হয়তো দিয়ে ফেলেছি। তো স্টুডেন্ট অনেকেই ফোন করছে বা ইনবক্স পে করছে, এই জন্য আমরা সর্বশেষ যেটা বলি সেটা হলো আমরা কোম্পানিকে বলেছি যে 70% ছাড়ে যে অফারটা দিয়েছিলাম ওটা আমরা 200 জনকে আমরা এই সুযোগটা দেবো আর কি, ঠিক আছে? এই জন্য যারা আমি যখন এখানে পোস্ট দেবো, ওই পোস্টে যে 200 প্রথম আসবে তাদেরকে আমরা বইগুলো দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা হচ্ছে, বই আমরা যে পাঠিয়েছিলাম যারা এখনো পাননি, আমাদের তো লোকজন দক্ষ না, ঠিক আছে? আমরা তো এইভাবে ব্যবসা করি না, ঠিক আছে? যেহেতু আমরা সহযোগিতা করছি বৈশ্বিক দুর্যোগে, সেই প্যাকেটগুলো আমরা গতকাল পর্যন্ত সব পাঠিয়ে দিয়েছি। কেউ কেউ পেতে 1 দিন 2 দিন দেরি হতে পারে, মন খারাপ করবেন না, আশা করি পেয়ে যাবেন। কোনো কারণে যদি কোনো প্রবলেম হয়, পেতে দেরি হয় বা মিসিং হয়, তাতে কোনো সমস্যা নেই। একটু দেরি হলেও 1 দিন 2 দিন দেরি হলেও আপনি সেটা পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তাহলে পরীক্ষার বিষয়ে কথা বলছিলাম আর বইয়ের বিষয়ে কথা বলে দিলাম। যাদের ইচ্ছা তারা আমি যখন পড়তে দেবো সেখানে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আজকে আর আগাতে চাচ্ছি না, আমরা সামনে চেষ্টা করছি যে কিভাবে নির্বিঘ্নে ক্লাসগুলো নেওয়া যায়। বেশ ডিস্টার্ব হচ্ছে, নেটেও ডিস্টার্ব আছে, আরো কিছু ডিস্টার্ব হয়েছে আজকে। এই ডিস্টার্বটা যদি না হয় পরবর্তীতে, সেজন্য আমরা কি পদক্ষেপ নেওয়া যায় আগের সাথে কথা বলে আমরা সেগুলো ঠিক করব। তো ঠিক আছে, আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকে লাইভ ক্লাস আর আগাতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।